এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হলো ভুল প্রশ্নে। গাইবান্ধা ও মাদারীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ। যেটা কোয়েশ্চেন দিছে আমাদেরকে সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের। আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। যা পরীক্ষা গাড়ে ছিল তাদের কাছে আমাকে এই ব্যাপারটা অনেক বলা হয়েছে। পূর্ণ নাম্বার না চায় না, ওরা পূর্ণ পরীক্ষা দিতে চাচ্ছে। ব্যবস্থা নেয়ার আশ্বাস শিক্ষা বোর্ডের। আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সভা সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। দুর্নীতির মামলার ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। রাজধানী থেকে প্রতারক চক্রের 2 সদস্য আটক। ভালো মানের হোটেলেও মিলছে না নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই মিলছে বাসি খাবার। নিয়মিত অভিযান চালানোর আশ্বাস কর্তৃপক্ষের। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ভোগ্য পণ্যের বাজার। বেড়েছে তেল ও চিনির দাম। তদারকি না থাকায় কারণ, বলছেন সংশ্লিষ্টরা। ইকরি মিকরি টুকটুকে আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। মেলার পরিসর বাড়ায় সন্তোষ বইপ্রেমীদের। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ও কক্সবাজারের 4টি কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। এই ঘটনায় দায়িত্বরত কেন্দ্র সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। একই সঙ্গে ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। সারা দেশে শনিবার একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষা শেষে কেন্দ্রের একাডেমিক ভবনে 14 ও 15 কক্ষের 19 শিক্ষার্থীকে পুরনো সিলেবাসের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও কোনো সুরাহা করা হয়নি। এতে বাধ্য হয়েই ওই প্রশ্নের পরীক্ষা দেয় তারা। যেটা কোয়েশ্চেন দিছে আমাদেরকে সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের সিলেবাস অনুযায়ী। অনিয়মিতদের প্রশ্নের উপর লেখা হচ্ছে 2018 সালের সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের কক্ষে সবাই নিয়মিত স্টুডেন্ট ছিল। যেগুলো আমাদের সিলেবাস আসছে এগুলো অনেক কঠিন ছিল, আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওদের দাবি হচ্ছে পূর্ণ পরীক্ষা নেওয়া হোক, পূর্ণ নাম্বার না চায় না, ওরা পূর্ণ পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা চাই অবিলম্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা তদন্ত করে ব্যবস্থা নেবে। উত্তরপত্র মূল্যায়নে এই বিষয়টি বিবেচনার আশ্বাস শিক্ষা বোর্ডের। তারা এটা করেছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ফলাফল প্রস্তুতির সময় এই বিষয়টা আমরা মাথায় রাখব এবং আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। এছাড়া নগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে মাদারীপুরের কালকিনিতে গত বছরের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ভুল দেয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। পুরনো সিলেবাসের প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে জামালপুর ও সাতক্ষীরায়ও। এসএসসি পরীক্ষার প্রথম দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 608 জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকটি কক্ষে বেশ কিছু শিক্ষার্থীকে সৃজনশীল ও নৈর্ব্যক্তিকে 2018 সালের সিলেবাসের প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি জানানোর পরও দায়িত্বরত শিক্ষকরা কোনো সমাধান দিতে পারেননি। এর প্রতিবাদে পরীক্ষা শেষে কালকিনি খাসেরহাট সড়ক অবরোধ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
সমস্যার সমাধানে জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় তারা। একটা ভালো রেজাল্ট করবো, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভালো রেজাল্ট করে আসে না, পরীক্ষা দিবে, কিন্তু ওরা 2018 সালে ব্যাচে পরীক্ষা দিয়ে দিছে, কিন্তু ওদের প্রশ্নটা আগের ছিল। আমরা সমাধান যে আমরা যে পরীক্ষা দিছি এই প্রশ্নতে যেন আমরা রেজাল্ট আসে। হল সুপার ছিল আমাদের হলে যে টিচার ছিল যারা পরীক্ষার ঘাটে ছিল, তাদের কাছে আমাকে এই ব্যাপারটা অনেক বলা হয়েছে। আমরা যে ভুল প্রশ্নে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে আমরা আলাদা প্যাকেট করে একটা রিপোর্ট সহ চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা ঢাকা বোর্ডে পাঠাবো এবং চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন যে এগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং পরবর্তী পরীক্ষাগুলো তারা নির্বিঘ্নে দিতে পারবে। ঢাকা বোর্ডের 4টি স্কুলেও বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের সব ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। সকালে কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। পরীক্ষার বাকি আর মাত্র 30 মিনিট, তাই শেষ প্রস্তুতি হিসেবে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। এবারে পরীক্ষার প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। কোনো সমস্যা হয় নাই, আর প্রশ্ন পরীক্ষা তো আমরা আগেও দিছি, 9এও দিছি, 8এও দিয়ে আসছি, অসুবিধা ছিল না কোনো, সব ঠিক আছে, পারফেক্ট। প্রশ্ন মোটামুটি সহজে আসছে আর এক্সামটা ভালো হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃক। কেন্দ্রে কেন্দ্রে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবছর পরীক্ষার আগে অনেকটাই চিন্তামুক্ত ছিলেন অভিভাবকরা। এইবারের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল, আমার মনে হয় এইগুলোর থেকে সরকার উতরিয়ে যাবে। অনেক সন্তুষ্ট যে প্রশ্ন ফাঁস হচ্ছে না, আর বিশেষ করে কোচিং সেন্টারটা বন্ধ করছে, এটা নিয়েও অনেক সন্তুষ্ট। কোচিং সেন্টার বন্ধের সঙ্গে আমি মনে করি যে শিক্ষকদের হতে হবে, ছাত্রদের লেখাপড়ার প্রতি যত্নবান হতে হবে। পরীক্ষা শুরুর আগে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবছর প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানান সাংবাদিকদের। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি অপপ্রচার করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের কোথাও কোনো আমরা নেতিবাচক কোনো খবর আমরা পাইনি। সারা দেশে আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সিভিল এভিয়েশন শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ সহ আরো 2টি স্কুলে 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সারা দেশে 28,682টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিশোরগঞ্জ নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কিশোরগঞ্জের মহিনন্দ উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গোলাম মেহেদিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে নেত্রকোনায় ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে শহরে অভিযান চালায় র্যাব। এ সময় মহসিন আলম সাজু নামে এক ছাত্রকে আটক করে তারা। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খেতে বসা নিয়ে বাক বিতণ্ডা, পুলিশ কর্মকর্তাকে পেটালো খাবারের দোকানের কর্মচারীরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়। বিকেল 3:30টার পর গণভবনে যান আমন্ত্রিত অতিথিরা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান GM কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু,
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চা চক্রে যোগ দেন। এছাড়া ব্যারিস্টার নাজমুল হুদা ও ইসলামী দলগুলোর জোট নেতারাও চা চক্রে অংশ নেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও প্রেসিডিয়াম সদস্যরা চা চক্রে উপস্থিত ছিলেন। পরে গণভবন থেকে বের হয়ে নেতারা বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা তাদের। আমাদের শুভকামনা করলেন, আমরাও তার শুভকামনা করেছি এবং তিনি বললেন শেষে আসার সময় যেটা বললেন একবার আমাদের সঙ্গে দেখা করে যে রাজনীতির মতভেদ থাকতে পারে, তারপর দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। জাস্ট ইনফর্মাল ওয়েতে আমরা একজনের সঙ্গে মিশেছি, সবার সঙ্গে খোলামেলাভাবে আলাপ আলোচনা করেছি, সেখানে নিজেদের মতের বহিঃপ্রকাশ ঘটেছে। সবচেয়ে বড় কথা হলো সৌহার্দ্যর একটা যে বন্ধন সেটা আরো দৃঢ় হয়েছে বলে আমি মনে করি। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, তাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এটা একটি ভালো, আমি মনে করি যে অত্যন্ত আন্তরিক পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সবার সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপির জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা সফল হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর দ্বিতীয় সেতু নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করতে। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিজয়ের জন্য লড়াই চালিয়ে যাবে বিএনপি। অন্যায়কে পরাজিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। হতাশ আমরা হইনি, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে না, কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। আসছে ডাকসু নির্বাচনে ভোট যুদ্ধ হতে পারে সম্ভাব্য 4 প্যানেলের মধ্যে। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী ছাত্র দল, বাম সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীরা স্বতন্ত্র প্যানেলে লড়তে পারেন ভোটযুদ্ধে। তবে বয়সসহ নানা সীমাবদ্ধতায় শীর্ষস্থানীয় অনেক নেতার ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় গ্রহণযোগ্য নতুন মুখ বের করাই হবে ছাত্র দলের চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। প্রায় 29 বছর পর কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 11 মার্চ ভোট গ্রহণকে সামনে রেখে মিছিলে স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্ভাব্য প্যানেল আর প্রার্থী নিয়ে চলছে জল্পনা কল্পনা। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চায় ছাত্রলীগ। সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ আছে সেই ব্যানারে আমরা নির্বাচন করতে চাই। সবার সাথে বসেছিলাম, কথা বলেছি, হোমওয়ার্ক করছি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা আছেন, তাদের সাথে আমরা
পরামর্শ করে তারপরে ঠিক করব। বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, মার্ক্সবাদী ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। অন্যান্য যে ছাত্র সংগঠন আছে আমাদের ছাত্র জোটের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল, এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রগতিমনা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে যে আমরা একটা বৃহত্তর জোটগত একটা প্যানেল দেওয়ার চিন্তাভাবনা করছি। কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলে প্রধান মুখ হতে পারেন সংগঠনটির সামনের সারির কয়েকজন নেতা। আমরা স্বতন্ত্রভাবে প্যানেল দেব, সাধারণ শিক্ষার্থীদের এক সাধারণ ফ্লেভারটা প্লাস হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের সামনের নেতৃবৃন্দ, দুটো মিলে আমরা একটা চমৎকার বা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্যানেল করব। সম্ভাব্য বাকি সব প্যানেলের আলোচনায় পরিচিত মুখের সমাহার থাকলেও বয়সের কারণে নির্বাচনে লড়ার সুযোগ নেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় কয়েকজন নেতার। ছাত্রদলে যথেষ্ট পরিমাণে কর্মী আছে, যদি রানিং স্টুডেন্ট দিয়েও হয় এর ভেতরে যাচাই বাছাই করে যাদের একাডেমিক রেজাল্ট ভালো, যারা আমাদের ছাত্রদলের রাজনীতিতে যারা এগিয়ে আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। সব ছাত্র সংগঠনেরই প্রত্যাশা ক্যাম্পাসে সহাবস্থান আর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আসছে ডাকসু নির্বাচন হবে জমজমাট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভালো মানের স্টিকার লাগানো হোটেলেও মিলছে না নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই যেমন তথাকথিত ভালো মানের হোটেলে মিলছে বাসি খাবার, তেমনি এখনও পরিচ্ছন্ন পরিবেশের ঘাটতি রয়েছে গ্রেডধারী একাধিক হোটেলে। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। টয়লেটের পাশেই চলছিল সবজি ধোয়ার কাজ। হোটেলের মান কিন্তু এ গ্রেডের, আবার টক দই ঢাকা হয়েছে পত্রিকা দিয়ে। সেখানেই শেষ নয়, রাজধানীর তোপখানা রোডের এই হোটেলের নাম মোঘল দরবার। সম্প্রতি ভোক্তাকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের মান বিবেচনা নিয়ে গ্রেডিং চালু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নগরীর 18টি হোটেলকে A+ মানে উত্তম এবং 39টি হোটেলকে A অর্থাৎ ভালো মানের বলে স্টিকার দেওয়া হয়। কিন্তু স্টিকার লাগানোর পরদিনই বাসি খাবার সহ নানা অভিযোগে জরিমানা গুনতে হয় 3টি গ্রেডধারী হোটেলকে। এমনকি স্টিকার লাগানোর 10 দিন পরও একই হোটেলে যায় সময় সংবাদ। এটা কি ভাইয়া? তেল, পুরো তেল, পুরো তেল কিনে জানি না, রাতে রাখছে ভালো তেল। আমরা ফেলেন না কেন? হ্যাঁ, পুরো তেল রাখছি ফালাবো, আপনারা তো সবসময় সাডেনলি আয় করছেন। কর্তৃপক্ষ বলছেন স্টিকারযুক্ত হোটেলগুলোতে খাবারের মান তুলনামূলক ভালো, তবে শতভাগ নিরাপদ খাদ্য পেতে এগুলোতেও নিয়মিত অভিযান চালাবেন তারা। জাতিভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ্বাস করে যে জনমানুষের জন্য তার যে খাবারের উন্নত মান নিশ্চিত করার জন্য অবশ্যই এই মনিটরিং কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকা উচিত। সামান্য কিছু ভুল পাওয়া যাচ্ছে যেগুলা সংশোধনযোগ্য এবং বলে এসেছি, যা ওয়ার্নিং দিয়ে আসা হলো, এরপরে পানিশমেন্ট এবং আমরা স্টিকার ডিগ্রেড করে দেব, মানে নিচের পর্যায়ে নামিয়ে দেব। বলা চলে A+ গ্রেডধারী হোটেলগুলো উচ্চবিত্তের আর A গ্রেডেরগুলো উচ্চ মধ্যবিত্তের, কিন্তু মধ্যবিত্তের এই রাজধানীর বেশিরভাগ মানুষ যে ধরনের হোটেলে খেতে বাধ্য হন সেগুলোকেও গ্রেডিংয়ের আওতায় আনার দাবি করছেন তারা। অসুস্থ জনশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেবেলে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কাজ করতে পারতেছে না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীতেই এই একই রকম সুবিধাটা চালু করা হোক। স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে BFSA লিখে সার্চ দিলে আপাতত 57টি A+ ও A গ্রেডের হোটেলের তালিকা এবং ঠিকানা পাবেন ভোক্তারা। পর্যায়ক্রমে সব হোটেলকে আনা হবে এই অ্যাপের আওতায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। দুপুরে মেলার পশ্চিম প্রান্তে একটি দোকান থেকে আইসক্রিম কিনে হাজির বিরিয়ানির স্টলে বসে পরিবার নিয়ে খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। সেখান থেকে উঠিয়ে দেন হাজি বিরিয়ানির কর্মচারীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে। বিরিয়ানির দোকানের অন্যান্য কর্মচারীরা ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তার উপর। এতে আহত হন পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিবার সহ সেখান থেকে চলে যান তিনি। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে
খেতে বাধা দেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হন ওই কর্মকর্তা। আমাদের তুলে দিচ্ছে যে আমাদের কাস্টমার মানে ভিড়, ওনাদের এখানে ভিড় হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে উঠতে হবে। এত বলতেছি যে আমার বাচ্চারা খাওয়ায়নি, এখান থেকে বাচ্চারা খাওয়ায়নি, হবে না। আমার দোকানের খাবারটা আমার দোকানে খাইতে হবে, এটা আমাদের নিজস্ব দোকান। আপনার দোকানের সামনে আইসক্রিমটা তো আমাদের দোকানের সামনে হলে এটা আমাদের ভিতরে বসবে, সমস্যা নেই তো। তাই তো করছে, ওনারা তো বাইরের খাবার নিয়ে আসছে। কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট রাখা, পরে সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একাধিক মোবাইল ফোনের সিম কিনে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত সংঘবদ্ধ একটি চক্র। এক্ষেত্রে তাদের টার্গেট সরকারি কর্মকর্তারা। এই চক্রের 2 জন সদস্যকে আটক করেছে র্যাব। একই সঙ্গে জব্দ করা হয় বিকাশ অ্যাকাউন্ট সহ 21টি মোবাইল ফোন। চক্রের বাকি 8 জন সদস্যকে ধরার চেষ্টা করছে র্যাব। নিউ মার্কেটের ওখান থেকে ওই বইগুলো কিনতাম, টেলিফোন গাইড কিনে ওখান থেকে অনেক সরকারি কর্মকর্তার নাম থাকতো ওই গাইডে, তখন ওখান থেকে ওই গাইডগুলো সংগ্রহ করে ওনাদেরকে আমরা ওই দুদকের পরিচয় দিয়ে আমি ফোন করতাম। এভাবেই নানা কৌশলে সরকারি কর্মকর্তাদের নাম্বার জোগাড় করে দুর্নীতির মামলায় জড়ানোর হুমকি দিয়ে কারো কাছ থেকে 50,000 আবার কারো কাছ থেকে 1 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত একটি চক্র। সম্প্রতি এমনই এক চক্রের বিরুদ্ধে দুর্নীতির মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন এক সরকারি কর্মকর্তা। আর সে চিঠির পরিপ্রেক্ষিতে র্যাবকে বিষয়টি জানায় দুদক। শুক্রবার রাজধানীর হাজারীবাগ থেকে প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে র্যাব। দুপুরে কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি কখনো দুদকের চেয়ারম্যান, কখনো বা দুদকের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের হয়রানি করে আসছে 2014 সাল থেকে। আর এ পর্যন্ত তারা প্রায় 500 সরকারি কর্মকর্তা কর্মচারীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে হাতিয়ে নিয়েছে 35 থেকে 40 লাখ টাকা। দুদকের ডিজি, কখনো কখনো দুদকের কমিশনার এবং ক্ষেত্রবিশেষে দুদকের চেয়ারম্যান পরিচয় দিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ফোন দিয়ে বলা হয় যে তার আপনার নামে একটা দুর্নীতি মামলার ফাইলটা চালু হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টাকার লেনদেনের জন্য চক্রটি কৌশলে বিভিন্ন শ্রেণীর মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম কার্ড সংগ্রহ করে বিকাশ অ্যাকাউন্ট খোলার কথা স্বীকার করেছেন আটককৃতরা। নিম্নবিত্ত অথবা ধরেন দিনমজুর, তো গৃহপরিচারিকা আছে, এরা যখন গার্মেন্টস কর্মী আছে ও তাড়াহুড়ো করে একটা সিম রেজিস্ট্রেশনের জন্য আসে, 1 বার 2 বার 3 বার থাম্ব ইমপ্রেশন নিয়ে তারা এই সমস্ত 1টা 2টা 3টা 5টা এরকম সিমগুলো তারা রেজিস্ট্রেশন করে নেয়। চক্রটির সঙ্গে 10 জনের মতো সদস্য জড়িত জানিয়ে বাকিদের আটক করতে চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না দেশের ভোগ্যপণ্যের বাজার। তদারকির তেমন কোনো ব্যবস্থা না থাকায় আস্তে আস্তে অসহনীয় হয়ে পড়ছে ভোজ্য তেল, চিনির মতো ভোগ্যপণ্যের দাম। মিল থেকে সরবরাহে ঘাটতি দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। গত 1 সপ্তাহে প্রতি লিটার ভোজ্য তেলে 4 টাকা এবং চিনিতে 3 টাকা করে বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার অজুহাতের সাথে এখন যুক্ত হয়েছে মিল থেকে উপযুক্ত সময়ে তেল না পাওয়া। গত 15 দিন ধরে মিল মালিকেরা কোনো রকম ডেলিভারি কিংবা সাপ্লাই অর্ডার দেয়নি বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। আর এরই মাঝে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে প্রকারভেদে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। এটা 3 টাকা করে ওরা প্রতি লিটারে বৃদ্ধি করেছে। এটা ওরা কি জন্য বেড়েছে এটা আমরা জানি না। আজকে এটা মার্কেটে প্রভাব পড়েছে, যার জন্য সয়াবিনটা বাজারে একটু চাঙ্গা ভাব আছে। এই সপ্তাহ বেড়েছে চিনির দাম। এই সপ্তাহে চিনির দাম প্রতি মনে 20 টাকা বেড়ে 1740 টাকায় বিক্রি হচ্ছে। ডেলিভারি পয়েন্টে ডেলিভারি ঠিকমতো পাচ্ছি না, প্রতি গাড়িতে আপনার 2000 টাকা করে ড্যামেজ দিতে হচ্ছে। সেজন্য স্বাভাবিকভাবে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য চিনি বাড়তি দাম বিক্রি করতে হচ্ছে। এদিকে সরবরাহ বাড়ার সাথে সাথে ডালের দামও নিম্নমুখী হতে শুরু করেছে। সব ধরনের ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মটর ডাল আগে যেগুলো ছিল 37-38 টাকা, এখন 36 টাকা, টানা 36 টাকা বিক্রি হচ্ছে কেনাডারটা। আর এগুলো রাশিয়া এগুলো 2-3 টাকা কম। আরো মসুর ডালও 2 টাকা 3 টাকা কম, মুগ ডালও 2-3 টাকা কম। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম আগের মতো প্রতি কেজি 15 টাকা দরে বিক্রি হলো। কেজিতে অন্তত 5 টাকা করে কমেছে আদা ও রসুনের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ধরেন না, রসুনে কমছে 8 টাকা 10 টাকা, আদায় কমছে 5 টাকা 8 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের এই বাজারে 5000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
দেশের ভোগ্যপণ্যের বাজারের লাগাম এখনই টেনে রাখা উচিত বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা, কারণ আগামী 1 মাসের মধ্যে শুরু হবে রমজানের ভোগ্যপণ্যের লেনদেন। আর এই অবস্থা চলতে থাকলে রমজানও ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য থেকে বছরে 4 লাখ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও এর মাত্র 3% পুনর্ব্যবহার উপযোগী করা হচ্ছে। বাকিটা মাটিতে মিশিয়ে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। রাজধানীর একটি হোটেলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে টেলিকমিউনিকেশন রিপোর্টার্স নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। পরিবেশ রক্ষায় দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নে সরকারের কাছে সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। সময়, কষ্ট ও খরচ বাঁচাতে যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে প্রযুক্তি পণ্যের ব্যবহার। শুধু মোবাইল ফোন নয়, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন সহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য এখন দৈনন্দিন জীবনে অপরিহার্য অনুষঙ্গ। এসব ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত নানা ধরনের রাসায়নিক ও ধাতব উপাদান পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও এসব নষ্ট হয়ে যাওয়ার পর স্থান পাচ্ছে ডাস্টবিনে। বর্জ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় আয়োজিত সেমিনারে উঠে আসে এই দিকগুলো। ইনফর্মাল সেক্টরে যে ওয়েস্টগুলি যাচ্ছে, এই জায়গায় হ্যাজার্ডটা এত বেশি, যারা এগুলি হ্যান্ডেল করে এনভায়রনমেন্টের ক্ষতি, তাদের হেলথের উপরে ক্ষতি। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প্রযুক্তিপণ্য ফেরত দিতে গ্রাহককে আগ্রহী করতে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানান মোবাইল অপারেটর ও আমদানিকারকরা। রিসাইক্লিং এর পরিমাণ রাফলি 3%। প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য যতটা দরকার তার কিন্তু এটা খুবই একটা অল্প অংশ। আমার এখানে মোটিভেশনের দরকার, ইনসেন্টিভের দরকার। বিটিআরসির চেয়ারম্যান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে অর্থ ব্যয়ে আইন সংশোধন করতে হবে। এই সংক্রান্ত খসড়া বিধিমালাটি বর্তমানে পরিবেশ মন্ত্রণালয়ে আছে জানিয়ে দ্রুততা প্রণয়নের তাগিদ দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। আইনে সুস্পষ্ট বলে দেওয়া আছে, দুর্গম এলাকায় টেলিফোন উন্নয়ন খাতেই টাকা খরচ করা যাবে, অন্য খাতে খরচ করা যাবে না। ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা কিন্তু যেমন সামাজিক দায়বদ্ধতার মধ্যে আনতে পারি, তাহলে খরচ করা সম্ভব। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক পণ্য বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। যে পরিমাণ ওয়েস্ট আমরা তৈরি করছি, তার যদি পরিবেশসম্মত ব্যবস্থাপনার মধ্যে না নিয়ে আসি, তাহলে আমাদের এই জেনারেশনের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদের এটা খুবই একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের কারণে এর সাথে তাল মিলিয়ে টেলিযোগাযোগ আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। রিসাইকেল করতে পারবো না, সেটার জন্য বেসিক্যালি বিভিন্ন ভাবে আমরা পথ তৈরি করতে পারি। আমাদের আইনের নীতি বদলাতে হবে। পরিবেশসম্মত ব্যবস্থাপনার জন্য বর্জ্য রিসাইক্লিং খাতকে বাণিজ্যিক রূপ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর ছিল আজ। এবারও সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র শিশুদের জন্য আয়োজন করা হয় বইমেলার শিশু প্রহর। সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মেতেছিল শিশুরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরাও ছোটবেলা থেকে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে যান মেলায়। স্নিগ্ধ সকালে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। এবারের বই পার্বণের প্রথম শিশু প্রহর পরিণত হয় শিশু রাজ্যে, যেখানে সবাই রাজা। আরো ভালো লাগছে, আমি সরাসরি খেলতে পারছি, অনেকগুলো বই কিনেছি, তারপর ঘোরাফেরা করছি, ওইখানে খেলাধুলা করছি। আমার মা বাবার সাথে এসেছি, তাদের সাথে মজা করতে খুব ভালো লাগছে। যেগুলো বই আছে অনেকগুলো, এগুলো আমার ভালো লাগছে। আমি, আমার বাবা মা, আমার সিস্টার, আমি ওদের সাথে এসেছি। বিশেষ এই আয়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। এই টাইপের অ্যাক্টিভিটি শিশুদের মানসিক বিকাশে অবশ্যই অনেক হেল্প করবে। অনেক বাচ্চারা আছে মেলামেশা করতে পারে, শেয়ার করতে পারে, খেলতে পারে। সারা দেশে গত 3 বছর ধরে শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ জুগিয়ে আসছে কৈশোর তারুণ্যের বই মেলা। শিশু চত্বরে কৈশোর তারুণ্যের বইমেলার সাথে যুক্ত লেখক, প্রকাশক ও ক্ষুদে পাঠকদের সম্মিলনের আয়োজন ছিল। শিশুদের দোরগোড়ায় বই নিয়ে যাওয়া এই আয়োজন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। বইকে একেবারে ক্লাসরুমের পাশে টেবিলে থরে থরে সাজানো হলো। ক্লাস থেকে বেরিয়েই ছেলেটা বইটাকে দেখছে, মেয়েটা বইটাকে দেখছে। বাহ, এই যে প্রবণতাটা, উদ্দেশ্যটা, ইচ্ছেটা, এটা খুব বড় ব্যাপার মনে করি।
এদিকে প্রকাশনা প্রতিষ্ঠান ইক্রিমিক্রিতে ছিল ছবি আঁকার বিশেষ আয়োজন। এর মধ্য দিয়ে শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আয়োজকরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, রিচার্ড, লেখক, প্রকাশক এবং পাঠকের মিলন মেলায় পরিণত হয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই মুহূর্তে আছি। এখানে এই সময়টাতে, সন্ধ্যার এই সময়টাতে বেশ ঠান্ডা পড়তে শুরু করে। আর এবার যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানের যে এখানে একটি মঞ্চ রয়েছে এবং যে স্বাধীনতা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটির সঙ্গে মেলাকে একীভূত করা হয়েছে। তার ফলে এই মেলার পরিসর যেমন বড় হয়েছে, সেই সঙ্গে এখানে ধুলাবালির পরিমাণটাও কিন্তু বেশ ভালোই, বিশেষ করে এই সময়টাতে টের পাওয়া যায় যখন এখানে অনেক লোকের জনসমাগম যখন হয়। আমরা আজকে সকাল থেকে এখানে শিশু প্রহর যখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ সকাল 11টায়, তখন থেকে শিশুদের যে ভিড় দেখেছি সেটি আজকে সারাদিনই ছিল এবং সন্ধ্যার পরেও আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে পরিবারের ছোট সদস্যটির যেটি পছন্দ, যে বই পছন্দ, সেটিকে প্রাধান্য দিয়ে অনেকেই এখানে তার পরিবার নিয়ে এসেছেন। আর মেলাতে প্রতিদিনই তরুণ পাঠকদের ভিড় থাকে, বরাবরের মতো আজকেও সেটি আছে। তবে এই মেলাতে আজকে আমি যেহেতু ছুটির দিন, আমি দেখেছি যে লেখকদের অনেকেই এসেছেন। যদিও নতুন যতগুলো বই প্রকাশ হবার কথা এই মেলাতে, এখনো কিন্তু সব বই আসতে শুরু করেনি। কোনো প্রকাশনা আছে যারা নতুন যে বইগুলো এবার আনবে, তারা হয়তো প্রায় সবগুলোই এনে ফেলেছে। তবে বেশিরভাগ প্রকাশনাই এখনো অপেক্ষা করছে বা এখনো হয়তো বাঁধাই খানায় কিংবা ছাপাখানায় বইয়ের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে এখানে নতুন বই নিয়ে যে আনন্দ, নতুন বই নিয়ে কথা, নতুন বই নিয়ে জমজমাট আড্ডা আলোচনা, সেটি তো রয়েছেই। এখানে মাইকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে নতুন যে বইগুলো আজকে বেরিয়েছে, যারা তালিকাভুক্ত করেছে বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে, তাদের বইগুলোর নাম এবং বইগুলোর বিষয় নিয়ে এখানে মাইকে ঘোষণা করা হচ্ছে। এবারের বইমেলাতে বিশেষ আয়োজন করা হয়েছে লেখক মঞ্চ। সেই লেখক মঞ্চের কাজ আজকে থেকে শুরু হয়েছে। লেখক মঞ্চে লেখকেরা প্রতিদিন 5 জন করে লেখক কথা বলছেন, পাঠকদের সঙ্গে কথা বলছেন এবং পাঠ প্রতিক্রিয়া তারা জানছেন, তাদের বই সম্পর্কে তারা কথা বলছেন এবং সেটিও এই মেলার একটা বেশ আনন্দ ঘন উদ্দীপনা জাগাচ্ছে। বিশেষ করে যারা তরুণ লেখক আছেন তাদেরকে, তারা সেখানে কথা বলছেন তাদের পাঠকদের সঙ্গে। আর এর বাইরে বলতে হবে বিদগ্ধ পাঠক, আমাদের সিরিয়াস পাঠক যারা আছেন, বিশেষ করে একটু প্রবীণ, তাদের কথা বলতে হবে। তারা এই মেলাতে এসে তারা যে বিভিন্ন গবেষণা কিংবা প্রবন্ধের বইগুলো খোঁজেন, এখনও কিন্তু তারা ক্যাটালগুলো সংগ্রহ করছেন বিভিন্ন স্টলগুলো থেকে। ক্যাটালগ সংগ্রহ করে তারা কিন্তু তাদের পছন্দের বই বা তাদের পছন্দের বিষয়গুলোর বইগুলো সেখান থেকে সংগ্রহ করবেন। তো রিচার্ড, বইমেলার দ্বিতীয় দিন আজকে মোটামুটি লোকের ভিড় আছে, তবে এই ভিড় যে সামনের দিনগুলোতে আরো বাড়বে সেটি তো বলাই যায়। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হলো ভুল প্রশ্নে। বিক্ষোভ, সড়ক অবরোধ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বোর্ডের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সভা সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা, জানালেন নেতারা। দুদকের পরিচয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকা, সিম কিনতে ব্যবহার হতো সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট। প্রতারক চক্রের 2 সদস্য আটক। ভালো মানের হোটেলেও মিলছে না নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই মিলছে বাসি খাবার। নিয়মিত অভিযান চালানোর আশ্বাস কর্তৃপক্ষের। ইকরিমিকরি, টুকটুকি আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। মেলার পরিসর বাড়ায় সন্তোষ বই প্রেমীদের। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।